Acha, today we shall be talking about Victorian age to modern age drama. Victorian age থেকে modern age যে ড্রামার শিফটটা পেয়েছি আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। বাট ডিসকাশন করার আগে ভিক্টোরিয়ান পিরিয়ডের আগে একটা পিরিয়ড আমরা মিস আউট করেছি। ক্যান ইউ নেম দ্য পিরিয়ড? না, রেস্টোরেশন পিরিয়ডটা আমি করিয়েছি। নিও ক্লাসিক্যাল পিরিয়ড, which is often called Augustan period, as well as sense of age of sensibility. তারপরে age of sensibility clashes with Augustan period, but age of sensibility টাকে আলাদা করে ধরা হয় from 17, বলো টাইমটা বলতে হবে তোমাদের। age of sensibility time period. age of sensibility is often called age of Johnson, Samuel Johnson's period. তোমরা রেস্টোরেশনের এন্ড কবে ধরো, মানে অগাস্টানের শুরু কোন সাল থেকে হচ্ছে? মানে রাফলি আমরা ধরি না, আমরা 1700 থেকে 1745 অবধি বা 50 অবধি আমরা ধরে থাকি কি অগাস্টান পিরিয়ড, রাইট? অ্যান্ড 1750 to 1785 can be called age of sensibility. এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ সেন্সিবিলিটিতে আমরা তেমন কোনো প্লে রাইট পাই না, শুধু স্যামুয়েল জনসন ছাড়া। স্যামুয়েল জনসনও যদিও তেমন রিমার্কেবল একজন প্লে রাইট না, তিনি শুধু একটাই প্লে লিখছেন তার লাইফ স্প্যানে। 1785 থেকে 1785, arguably from 1789 or 1798, এই টাইমটাকে আমরা ইনসেপশন পিরিয়ড অফ রোম্যান্টিসিজম বলতে পারি। তিনটে সালের যুক্তি বলতে পারবে? 1700, একদম ঠিক আছে স্নিগ্ধা, কারেক্ট, পারফেক্ট। 89, ওকে। আচ্ছা 90, আচ্ছা 98টা কি? নো, এক্স্যাক্টলি না, 85 অ্যাজ সাচ কোনো কিছু না। 85 এখানে শেষ হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি, তার জন্য আমরা 85 ধরছি। 89টা কি? ফ্রেঞ্চ রেভলিউশন, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যেটা বললে। কিন্তু আমরা শুধু ফ্রেঞ্চ রেভলিউশনের পক্ষ থেকে শুধু ধরতে পারি এটা ইনসেপশন পিরিয়ড, কিন্তু আমরা ওই সংস অফ ইনোসেন্স লেখা হচ্ছে, উইলিয়াম ব্লেক তিনি 1789 সালে সংস অফ ইনোসেন্স লিখছে, আর ওই টাইম থেকে রোম্যান্টিসিজম শুরু হচ্ছে। ইটস নট লাইক দ্যাট, এটা কিন্তু না। কারণ সংস অফ ইনোসেন্স নিশ্চয়ই পপুলার একটা টেক্সট, বাট সংস অফ ইনোসেন্স থেকেও songs of innocence and experience showing the two contrary states of human mind, which came out in the year 1794, 5 বছর পরে, এক্স্যাক্টলি 5 বছর পরে 1794 যেটা পাবলিশ হচ্ছে, that was more remarkable, that was more famous than this innocence. And 1798 is the year of লিরিক্যাল ব্যালাডস, এক্স্যাক্টলি, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস। না, এটা কিন্তু অনেকেই ঠিকভাবে বলো। আচ্ছা স্নিগ্ধা, লিরিক্যাল ব্যালাডস, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, এই দুটোর সালটা বলো, অনেকের গোলায় এই দুটো। একদম অনেকগুলো এডিশন হয়েছে। 1798 is the year of lyrical ballads and 1800 is the year of preface to the lyrical ballads. ওকে, ঠিক আছে। তো রোম্যান্টিক পিরিয়ডে we did not come across any plays as such. হয়েছে, নিশ্চয়ই লেখা হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু পড়া হয় না, কোনো ইউনিভার্সিটির ফর্মাল সিলেবাসে কিন্তু সেটার নেই, উল্লেখ নেই। রোম্যান্টিক পিরিয়ডের প্লে খুব একটা উল্লেখ নেই, বিকজ রোম্যান্টিক পিরিয়ড ইজ অল ডেডিকেটেড টু দ্য গথিক নভেলস, পোয়েমস। পোয়েমের যুগ বলা হয় রোম্যান্টিক পিরিয়ডকে, আর অফকোর্স নভেলও লেখা হচ্ছে সেই টাইমে। তার জন্য রোম্যান্টিক পিরিয়ডটাকে ফর্মাল সিলেবাস থেকে আমরা ইউনিটেও নেই রোম্যান্টিক পিরিয়ডের মেনশন। তো ভিক্টোরিয়ান টু মডার্ন এজ ড্রামাটা মেনশন রয়েছে আফটার অগাস্টান পিরিয়ড।
মানে আমরা কিন্তু অনেক একটা গ্যাপ, অনেক বড় একটা গ্যাপ পাচ্ছি। ঠিক আছে, তো ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যাপারে একটু যদি আলোচনা করা যায়, if we discuss about Victorian period, what we get from this period, when the word Victorian comes in, what sort of thoughts provoke us? আমাদের মাথায় কি কি থটস আসে? আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এক্স্যাক্টলি। তুমি একটু দুটো তিনটে নাম বলতে পারবে, মানে কিছু কিছু ইনসিডেন্টস ভিক্টোরিয়ান পিরিয়ডে হচ্ছে, এক দুটো বলতে পারলে অনেক। রেভলিউশনারি, of course revolutionary, expansion of colonization is also revolutionary, but আমি একটা জিনিসের কথা বলছি, একটা জাস্ট লিটারারি টেক্সট, একটা বা দুটো লিটারারি টেক্সট যেটা তোমাদের জানা খুব দরকার। ভেরি গুড, ভেরি গুড। ডেটটা বলতে পারবে? ডেটটা হলো 1859. 1859 is the year of publication of Origin of Species by Charles অরিজিন অফ স্পিসিসটা কেন মানে রিমার্কেবল, কেন রেভলিউশনারি, কেন, কি করেছিল অরিজিন অফ স্পিসিস ওই টাইমে এসে? হ্যাঁ ঠিক আছে, থিওরি, তাহলে ওই টাইমে রেভলিউশনারি কেন? আমি বলছি রেভলিউশনারি। বল। নেগেট করছে, ফর দ্য ফার্স্ট টাইম ইটস নেগেটিং দ্য থিওরি দ্যাট উই আর দ্য ডিসেন্ডেন্টস অফ অ্যাডাম অ্যান্ড ইভ, রাইট? আমাদের ফার্স্ট বাবা মা হলো অ্যাডাম অ্যান্ড ইভ, সেটাকে প্রশ্ন ফার্স্ট ইন্টারোগেট করছে চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস, দ্যাট নো, উই আর নট দ্য ডিসেন্ডেন্টস অফ অ্যাডাম অ্যান্ড ইভ, we have evoluted from apes, updated version of apes, এইসব বলেছে। although it has multiple disputes, এখনকার তো অনেক সাইন্টিফিক রিসার্চে অনেক মাল্টিপল ডিসপিউটস রয়েছে, বাট হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু পুট আপ দিস কাইন্ড অফ রেভলিউশনারি থটস। সেই সময় তার জন্য যেমন গ্যালিলিওকে আমরা দেখতে পেরেছিলাম, তেমন চার্লস ডারউইন অলসো হ্যাড টু গো থ্রু আ ভেরি হার্শ টাইম, or rather hard time. আচ্ছা, চার্লস ডারউইনের তত্ত্ব গেল। এই চার্লস ডারউইনের তত্ত্বটা তাহলে আমাদের ওই সমাজে কেমন একটা মানে ডাইকোটমি সৃষ্টি করেছিল, দ্বিবিভাজনের সৃষ্টি করেছিল। কি হয়েছিল? মানুষের বিজ্ঞান মনস্ক একটা মানে মানুষের দল ছিল, আরেকটা অর্থোডক্স। তাহলে মানুষ আস্তে আস্তে ফেইথের থেকে, বিশ্বাসের থেকে কিন্তু দূরত্ব করতে শুরু করলো। যখন ফিলোসফি পড়ছে, সাইন্টিফিক ডিসকভারিজ পড়ছে, আরো অনেক সাইন্টিফিক ডিসকভারিজ হচ্ছে, তখন দে কোয়েশ্চেন দ্য অথরিটি অফ পোপ, দে কোয়েশ্চেন দ্য অথরিটি অফ চার্চ, যে ঠিক আছে আমরা গডকে, ঠিক আছে গড আছে, বাট আমরা একদম ফুল ফ্লেজেডলি হোমেজ দেওয়ার কিছু নেই। গড গডের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় রয়েছি। আওয়ার ডেস্টিনি ইজ নট ফিক্সড বাই গড। এইসব র্যাডিক্যাল থিঙ্কিং, মানে র্যাডিক্যাল থিঙ্কিং শুরুই হচ্ছে এই টাইমে বলতে গেলে। তো তার জন্যই যারা একটু মানে গোড়া ট্র্যাডিশনাল, যেমন আমরা ম্যাথিউ আর্নল্ডের মধ্যে ট্র্যাডিশনালিজম দেখতে পাচ্ছি ডবার বিচে, যিনি খুব মানে উদ্বিগ্ন মডার্ন এজটাকে নিয়ে। মডার্ন এজটা কেমন, দেয়ার ইজ নো লাইট, নো হোপ ফর পেইন, লিখছে না ডবার বিচে? হ্যাঁ, অসাধারণ পোয়েম। তিনি কিন্তু মানে তিনি একটা নিউট্রাল পজিশন করতেন, তিনি একদম মানে ফুল ফ্লেজেডলি সাইন্টিফিক ডিসকভারির দিকেও যাননি, আর অর্থোডক্সিও গ্রহণ করেননি, কিন্তু নিউট্রাল পজিশনে তিনি দেখছেন না, আমাদের ভবিষ্যতে যেদিকে যাচ্ছে সেদিকটা কামময় নয়। ইগনোরেন্ট আর্মিজ ক্ল্যাশ বাই নাইটস, এক্স্যাক্টলি, অসাধারণ লাইন। আচ্ছা, এইটা গেল চার্লস ডারউইনের তত্ত্ব। আরেকটা রেভলিউশনারি জিনিস হয়েছে, লিটারারি টেক্সটের কথা বলছি, বলো অনলাইনে যারা রয়েছে বলো। One revolutionary text that emerged in Victorian period was Charles Darwin's Origin of Species. Can you name the other text?
Karl Marx Communist Manifesto as well as Das Kapital. It could be K or C. এই টেক্সটটা দাস কাপিতাল কেন উল্লেখযোগ্য? কি রেভলিউশনারি থটস এনেছিল ওই টাইমে? এটাও কিন্তু আমি হয়তো একটু দেখে নিই, ঠিক আছে? এটা মনে হয় 1867 মোস্ট প্রবাবলি। ওকে, কি এনেছিল? সমাজের শোষিত শ্রেণী, সমাজ তখন দুভাগে বিভক্ত ছিল। একটা আমাদের মানে এক্সপ্লয়টার বলতে পারি, and the other one is exploited, exploiter class and exploited class. Exploited class মানে ওয়ার্কিং ক্লাস যারা ছিল, তো ওয়ার্কিং ক্লাস যারা ডেইলি ওয়েজেস গ্রহণ করছে তাদেরকে বলাই হচ্ছে যে your fate is designed like this, you cannot change your fate. গড তোমাদের ভাগ্য এরকম ভাবেই নির্মিত করেছে, এরকম ভাবেই তৈরি করেছে, তো ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফেট। তুমি যাই করে নাও তোমাকে এই জায়গায় থাকতে হবে, ইউ মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইউ হ্যাভ বিন গিভেন। তোমাকে যা দেওয়া হয়েছে ইউ মাস্ট অ্যাকসেপ্ট, ঠিক আছে? তখন দাস কাপিতালে এসে বলছেন না, অফকোর্স অনেক থিওরিজ রয়েছে এখানে, ম্যাথামেটিক্যাল থিওরিজ রয়েছে, ইকোনমিক্যাল থিওরিজ রয়েছে, পলিটিক্যাল থিওরিজ রয়েছে, সেখানে বলছেন না আমাদের সমাজ তিনভাবে বিভক্ত। সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রোলেতারিয়াত শ্রেণী বলছে, মিডল ক্লাস, অ্যারিস্টোক্র্যাটস, এসব শ্রেণীতে বিভক্ত করছে। তখন তাহলে সমাজের তিনটে স্ট্রাকচার মানুষে বুঝতে পারলো, যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ঠিক আছে? আর আমাদের নিজস্ব সংগ্রামের মাধ্যমেই আমরা কিন্তু ফেট চেঞ্জ করতে পারি। উই ক্যান ডিজাইন, উই ক্যান চেঞ্জ আওয়ার ফেট বাই ডুইং সংগ্রামস। এইটা কিন্তু দাস কাপিতালের একমাত্র মানে মেইন মোটো। সো তাহলে মানুষের কাছে যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, ঈশ্বর প্রদত্ত যা জিনিস, সেটা এখন মানুষ ইন্টারোগেট করতে শিখছে ফর দ্য ফার্স্ট টাইম ইন ভিক্টোরিয়ান পিরিয়ড। তার জন্য আমরা ডার্কনেস থেকে, ব্যারেননেস থেকে আস্তে আস্তে প্রকৃত আলোর দিকে আমরা পৌঁছাতে পারছি। আর এই সব জিনিস আস্তে আস্তে আমরা কিন্তু সব লিটারি জনরাসে দেখবো, সেটা প্লেজ হোক, ড্রামা হোক, নভেলস হোক, প্রোজ হোক, পোয়েম হোক, সবকিছুতেই আমরা দেখতে পাবো। ভিক্টোরিয়ান পিরিয়ড আমি যেটা বললাম, চার্লস ডারউইনের নামটাই আগে আসবে, কুইন ভিক্টোরিয়া, নেক্সট কার্ল মার্কস, তিনটেরই ব্যাপার আমরা বলে দিলাম। কুইন ভিক্টোরিয়া was born in 1819 and died in 1901, but she reigned from 1837 to 1901। তার রিনিং পিরিয়ডটাকে আমরা কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ড হিসেবে চিহ্নিত করে থাকি। ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা খুব একটা বেশি প্লেরাইটস পাবো না। We won't come across several playwrights in this particular age. আমরা কি প্লেরাইটস এর কথা পাবো? আমাদের ভিক্টোরিয়ান প্লেরাইটস এর সবচেয়ে জনপ্রিয় নাম হলো অস্কার ওয়াইল্ড, একজনই রয়েছে, আর কোনো ব্যক্তিত্ব নেই ভিক্টোরিয়ান পিরিয়ডে। মানে প্রপার ভিক্টোরিয়ান পিরিয়ড ক্ল্যাশেস উইথ মডার্ন পিরিয়ড, ঠিক আছে? তার জন্য একমাত্র মেইন আমরা ধরতে পারি অস্কার ওয়াইল্ডকে। নিশ্চয়ই হবে ভিক্টোরিয়ান পিরিয়ড। হ্যাঁ, আচ্ছা, অস্কার ওয়াইল্ডে তোমাদের যেই প্লেগুলো পড়তে হবে সেটা হলো আ ওম্যান অফ নো
ইম্পর্টেন্স, আমি দেখি পরে ক্রোনোলজিক্যাল দিয়েছি না। তোমাদের এই দুটো টেক্সট একটু দেখতে হবে, সালোম অ্যান্ড আ ওম্যান অফ নো ইম্পর্টেন্স। He has also written Vera or the Nihilists, the Duchess of Padua, a Florentine tragedy. নট ফুল ফ্লেজেডলি বলতে পারো, ফুল ফ্লেজেডলি না, বা নিহিলিজমের ডেফিনিশন হয়তো আলাদা এখানে, হতেই পারে। নেক্সট ইজ জন মিলিংটন সিঞ্জ। এই তিনটে প্লে তোমাদের অ্যাটলিস্ট সামারি অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারেক্টারাইজেশন ইউ মাস্ট অ্যাকোয়ার, পড়তেই হবে, you cannot skip this. Riders to the Sea, the playboy of the western world in the shadow of the glen. এইটা তো ছাড়লে হবেই না, এটা জানো তো? Riders to the Sea, Riders to the Sea, the playboy of the western world. বাট আমাদের প্রশ্নে কিন্তু প্লেবয় থেকেও কিন্তু রাইডার্স টু দ্য সি এর কোয়েশ্চেন বেশি আসে নেটের সেটে। ভেরি ফেভারিট টেক্সট অফ এনডিএ। ঠিক আছে, রাইডার্স টু দ্য সিটা একটু আলোচনা করি। বেশি মোটা হয়ে যাচ্ছে। Okay, in the play Riders to the Sea, Riders to the Sea is an one act play. Riders to the Sea is an one act play, একাঙ্গ নাটক। একাঙ্গ নাটকের one of the মানে কি বলবো, one of the remarkable বা famous proponents was জেমস সিঞ্জ, আর রাশিয়াতে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টন চেখভ, রাইট? অ্যান্টন চেখভে তোমরা হয়তো পড়েছিলে দ্য প্রপোজাল, দ্যাটস অলসো অ্যান ওয়ান অ্যাক্ট প্লে। সো সিমিলারলি ওয়ান অ্যাক্ট প্লেতে এই রাইডার্স টু দ্য সিতে আমরা দেখতে পাচ্ছি দ্য মেইন প্রোটাগনিস্ট, মানে মেইন প্রোটাগনিস্ট এই তিনজনকে বলা যায়, বাট ক্যাথলিন ইজ এ 20-year-old girl. Okay, they are living in Aran Island. They are living in Aran Island. It's a bit offskirt or outskirt. It's situated the outskirt of Ireland. The Irish Ireland এ তারা থাকছে, আর আইরিশ মানে ওই আইল্যান্ডে মানুষদের যে ট্রাভেলসাম জীবনযাপন, সেই জীবনযাপনটাকে নিয়েই এই প্লেটা, এই একাঙ্গ নাটকটা। আমাদের এখানেও সুন্দরবনের জীবনযাপনটাও কিন্তু খুব আমাদের কাছে ট্র্যাজিক, আমরা হয়তো জানি না, তো সুন্দরবনে ওই জায়গাটা, ওই আইল্যান্ড রিজনে যারা থাকে তাদেরও লাইফ কিন্তু ট্র্যাজিক খুব। তারা কখন বাঘে টেনে নিয়ে যাচ্ছে তাদের পরিবারের সদস্যদের, উই স্কার্সলি নো।
Similarly, these sorts of thing happen in this text or in this play. So এখানে আমরা দেখতে পাচ্ছি Kathleen, who is a 20-year-old girl, along with Nora. Nora is his younger sister. তারা কিছু জামা কাপড় গোছাচ্ছে, and জামা কাপড় গোছাতে গোছাতে they are coming across the clothes of Michael. Clothes of Michael. Okay, who is Michael? এরা সব এই ফ্যামিলির সব মেল ক্যারেক্টার্স, and these two are only females. তাহলে আর মরিয়া is their mother. So তাহলে মরিয়া has 6 children, and amongst those 6 sorry, 6 ही तो अच्छा ना, 6 ना 7 ना 7 ना 8 8 children, and amongst this 8, 6 are male and 2 are female. Okay, now Bartley, Bartley, Bartley. Now Kathleen and Nora came across a bunch of clothes. সেই bunch of clothes এর মধ্যে দেখতে পাচ্ছে মাইকেলের ক্লোথস রয়েছে, মাইকেলের ক্লোথস রয়েছে। So Michael is said to be perished in sea. সমুদ্রে মারা গেছে শোনা যাচ্ছে, আর তার জন্য তার বস্ত্র, মানে সমুদ্রে মারা গেলে তার বস্ত্রটা কফিন করে পাঠানো হয় তাদের ফ্যামিলিতে। সো মাইকেল পেরিশড, অ্যান্ড ইন সিমিলার ফ্যাশন এই যখন গল্প শুরু হচ্ছে, এই ক্যারেক্টারগুলো মাইনর ক্যারেক্টার কিভাবে হয়ে যাচ্ছে? দে আর অলরেডি ডেড, দে অলরেডি হ্যাভ লস্ট দেয়ার লাইভস অন সি। সমুদ্রযাত্রায় দে হ্যাভ অলরেডি লস্ট দেয়ার লাইভস। তাহলে কারা কারা বেঁচে রয়েছে? মেল ফিগারে বেঁচে রয়েছে মাইকেল অ্যান্ড বার্টলে, আর ফিমেল ফিগারে এই দুজন। মাইকেলকেও শোনা যাচ্ছে মাইকেলের বস্ত্র ক্যাথলিন আর নোরা পেয়েছে, মারা গেছে, মানে এখনো মানে অফিসিয়ালি প্রুভেন না, যেহেতু বস্ত্র পেয়েছে সো তাদের মনে হচ্ছে, আর তারা শিওরই মানে বস্ত্র পেয়েছে মানে মারাই গেছে। বাট দে ডু নট ওয়ান্ট টু ইনফর্ম দিস to their mother, Moria. So Moria is lying on the bed because it is an one act place. একটা ঘরের মধ্যেই হচ্ছে, সে শুয়ে রয়েছে, মরিয়াকে দেখা যাচ্ছে শুয়ে রয়েছে, and Bartley came in. Bartley আসছে, Bartley is planning to go to Connemara, একটা প্লেস, একটা হাট, সাপ্তাহিক যে হাটে যাওয়ার জন্য প্ল্যান করেছে, ইন অর্ডার টু সেল হিজ হর্স। তার ঘোড়া বেচতে হাটে যাবে, সমুদ্র পথেই যাবে, কারণ আইল্যান্ডে থাকে, সমুদ্র পথেই যেতে হবে তাকে, ঘোড়া বেচতে যাবে। সো বার্টলে আসছে, ক্যাথলিন আর নোরা বারণ করছে না যেতে, বিকজ তারা অলরেডি 5 ভাইকে হারিয়েছে, অ্যান্ড মরিয়াস হাজব্যান্ড হ্যাজ অলসো পেরিশড ইন সি। তার জন্য তারা আর বার্টলেকে যেতে দিচ্ছে না, দে আর ফরবিডিং বার্টলে টু গো টু দ্য সি। বাট বার্টলে কারোর কথা শুনছে না, বার্টলে চলে যাচ্ছে। এবার মরিয়া তাকে অনেক কথা শোনাচ্ছে, না সবার লাইফ আমি চলে যেতে দেখেছি নিজের সামনে, তুই যাবি না, এসব কোনো কথা শোনেনি, বার্টলেকে যা তা কথা শুনিয়েছে। বাট বার্টলে ডিড নট পে এনি সর্ট অফ হিড, এনি সর্ট অফ অ্যাটেনশন টু হিজ মাদার্স ওয়ার্ডস, অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল। এবার চলে যেতে যেতে ক্যাথলিন আর নোরা বলছে যে, মম হোয়াট হ্যাভ ইউ ডান টু আওয়ার ব্রাদার? তুমি মানে বার্টলে যাচ্ছে হাটে, তুমি হাটে যাওয়ার আগেই তুমি এইরকম বাজে বাজে কথা শোনাচ্ছ। বাজে বাজে কথা না, মায়ের রাগটাকে প্রকাশ করছে, বিকজ একটা মা তো সন্তান হারার যন্ত্রণাটা বুঝবে, সে তার জন্য বার্টলেকে বারণ করছে, তুই যাস না, আমি আর তোকে হারাতে পারবো না, আমি অলরেডি 6 জনকে হারিয়ে ফেলেছি অ্যালং উইথ হার হাজব্যান্ড। সো ক্যাথলিন আর নোরা বলছে, ওকে ও যাচ্ছে, অ্যাটলিস্ট গিভ হিম ইয়োর ব্লেসিং,
অ্যাজ ওয়েল অ্যাজ ফুড, খাবার আর আশীর্বাদটা দিয়ে যাও। তখন মরিয়া যাচ্ছে, মরিয়া, হ্যাঁ নিশ্চয়ই, তো আমি তো আশীর্বাদটা দিতে ভুলে গেছি। তারা খাবারটা প্রিপেয়ারও করতে পারেনি, মরিয়া ছুটে যাচ্ছে বার্টলেকে আশীর্বাদ দিতে। এবার মরিয়া যখন ছুটে যাচ্ছে তখন মরিয়া গট হরিফাইড, Moria got horrified. What is she seeing in front of her eyes? Moria is seeing that uh, that Bartley is followed or is sailing with the ghost of Michael. মাইকেলের ভূতের সাথে বার্টলে যাচ্ছে, which is a very ominous sign, which is a very ominous, একটা অশনীয়, একটা খুব খারাপ সংকেত। সো সে ঘরে এসেই সব কথা শোনাচ্ছে, জ্বর চলে এসেছে মরিয়ার। অ্যান্ড ক্যাথলিন আর নোরা, দে আর প্রেজেন্টিং দ্য স্টার্ক রিয়েলিটি। তাদেরকে বলা হচ্ছে যে মাইকেল বেঁচে নেই, সেই এটা দেওয়া হচ্ছে। মরিয়াকে বলা হচ্ছে যে মাইকেল ইজ ডেড। কিছুদিন পর খবর আসছে বার্টলে হ্যাজ অলসো পেরিশড। সো আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি যে মেল ফিগার্সগুলো কিভাবে এলিমিনেটেড হয়ে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ হাউ life goes on in the islands the of the of the Aran region. Aran region এরকম, and এটা কিন্তু একদম মানে রিয়েল লাইফ স্টোরি। ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, এগুলো কিন্তু প্রশ্ন আসতেই পারে। উইলিয়াম বাটলার ইয়েটস রিকোয়েস্টেড জেমস হিঞ্জ টু গো টু দোজ আইল্যান্ডস, and James Singe did that. James Singe went there and he stayed there for long 5 years. 5 বছর আরেন আইল্যান্ডে থাকছে, আরেন আইল্যান্ডের জীবনযাত্রা, মানুষের জীবনযাপন, ক্যারেক্টার, এইসব সম্বন্ধে জানছে, প্রথা, সবকিছু সম্বন্ধে জানছে। আর জেনেই কিন্তু তিনি লিখছেন এই প্লেটা। এটা রিকোয়েস্ট করেছিল হয়তো 1797 নাগাদ, সরি 17 না, 1897 নাগাদ এটা রিকোয়েস্ট করছে। আর এটা হয়তো লেখা হচ্ছে ওই 1902 1903 এই সব টাইমে লেখা হচ্ছে, যেটা আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড বলবো না। মডার্ন পিরিয়ড শুরু হচ্ছে ঠিকই, কিন্তু সেটাকে ভিক্টোরিয়ান সেন্টিমেন্টসই বলবো। খুবই ছোট একটা প্লে, খুব ছোট, খুবই শর্ট, ওয়ান অ্যাক্ট প্লে তো খুবই শর্ট, আর খুব একটা ডিপ কনোটেশনস নেই, বাট এই অশনি সংকেতগুলো একটা রয়েছে, এগুলো একটু সিম্বলিজমের দিক থেকে পড়তে পারো তোমরা এই টেক্সটটাকে। ওয়ান্ডারফুল টেক্সট। তো 5-6 মিনিট আর কি বোঝানো যায়, খুবই প্রিসাইজ ওয়েতে বুঝলাম। বোঝা গেল? ক্লিয়ার? ওকে। নেক্সট ইজ লেট ভিক্টোরিয়ান ড্রামাটিস্টস। এই নামগুলো শুধু একটু লিখে নাও, বিকজ এগুলোর ব্যাপার, এদের টেক্সট ইউ হার্ডলি রেড ইন ইউর সিলেবাস। হেনরি আর্থার জোন্স, আর্থার উইং পিনার। হেনরি আর্থার জোন্সের 2-3টে টেক্সট লেখো, মানে ড্রামা, দুটোই আছে যদিও। লেট ভিক্টোরিয়ান ড্রামাটিস্ট মানে ওই অস্কার ওয়াইল্ড, জেমস হিঞ্জের পরে লেট ভিক্টোরিয়ান ড্রামাটিস্ট, এই তিনজনই আমরা ধরতে পারি। হেনরি আর্থার জোন্স, he wrote The Liars, Liars, The Liars. (1897). Next, Mrs. Dane's Defense, Mrs. Dane apostrophe S Dane, Dane's Defense, 1900. Next লেখো Arthur Wing Pinero. He wrote the second Mrs. Tanqueray, Tanqueray, 1892. The second Mrs. Tanqueray, 1892. Next, Trelawney of
ট্রেলনি অফ দ্য ওয়েলস, ওয়েলসটা সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে, 1898. Next you write Sweet Lavender. Sweet Lavender, 1891. Next, the notorious Abe Smith, the notorious Abe Smith, 1895. Next লেখো Dion Boucicault, first work লেখো The Octoroon, The Octoroon, OCTOROON, The Octoroon, 1859. Next is এই টেক্সটটা কিন্তু এসেছিল মানে নামে, The Shaughraun, SHAUGHRAUN. Next, the Colleen Bawn, the Colleen, COLLEN, Colleen, the Colleen Bawn, BAWN. The Colleen, COLLEN, Colleen Bawn, BAWN, Bawn. তাহলে হয়ে গেছে লেট ভিক্টোরিয়ান। তো ভিক্টোরিয়ান এখানেই শেষ, আমাদের মডার্ন পিরিয়ড শুরু হচ্ছে, মডার্ন এজ ড্রামা শুরু হচ্ছে। তো মডার্ন এজ ড্রামা আমরা 1900 থেকে শুরু করতে পারি, বা 1915 যাই বলো। As its most pivotal characteristics, we can first discuss realism. What is realism? First আমরা রিয়েলিস্টিক টেক্সট, রিয়েলিস্টিক ড্রামা মডার্ন পিরিয়ডে দেখতে পাচ্ছি। এলিজাবেথান পিরিয়ড বা তার আগে বা তার পরে যেই প্লেসগুলো এনঅ্যাক্ট হয়েছে, দে ইনক্লুড দ্য গথিক স্ট্রাকচার্স, এলাবোরেট ক্যাসেলস, লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার্স। বাট এই সময় টেক্সটে বা এই সময় প্লেতে কিন্তু আমরা একদম রিয়েলিস্টিক ক্যারেক্টার্সদের দেখছি, যে কিনা একটা ব্যাংকের ক্লার্ক হতে পারে, একটা হাউসওয়াইফ হতে পারে, এঞ্জেল ইন দ্য হাউস কনসেপ্ট হতে পারে, একটা ঘরের মধ্যে এনঅ্যাক্টমেন্ট হচ্ছে, কোনো এলাবোরেট ক্যাসেল না, বিকজ উই নো লঙ্গার স্টে ইনসাইড আ ক্যাসেল। ক্যাসেলে আমাদের থাকা হয় না, কিন্তু তাহলে আমরা বাড়িতে থাকি, বাড়ি বেডরুমে আমাদের সিন হবে, যেটা আমরা সব ওয়ান অ্যাক্ট প্লেগুলোতে দেখতে পাচ্ছি ওই টাইমের। সে ওয়েটিং ফর গোডো, যদি ওটা 3, ইফ আই ওয়্যার ইউ, এক্স্যাক্টলি। The realism first emerged in this period. Next, plays of ideas. Plays of ideas টার্মটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লেস অফ আইডিয়াস মানে এই প্লেগুলো মানুষের শুধু ক্যাথার্টিক ইফেক্ট দেবে তা নয়, ক্যাথার্টিক পার্গেশন অফ সোল, পার্গেশন অফ ইমোশন তো করবেই, তার সাথে সাথে কোনো একটা আইডিয়া প্রপাউন্ড করবে, কোনো একটা আইডিয়া কিন্তু প্রেজেন্ট করবে আমাদের সামনে। সে আমাদের পিগম্যালিয়ান, দেখো পিগম্যালিয়ানও কোনো একটা আইডিয়া কিন্তু পোষণ করলো। পিগম্যালিয়ান পড়েছো? ইউ ক্যান নট মানে স্কিপ দিস, ঠিক আছে? আমি আজকে লিস্ট করে দেবো, আমি যেগুলো স্টার মার্ক দেবো ওগুলো পড়তেই হবে। পিগম্যালিয়ান ছাড়া কিন্তু হবেই না কোনোভাবে। তো পিগম্যালিয়ান পড়ে তোমার হয়তো মনে হবে যে প্রোটাগনিস্ট খুবই অ্যারোগেন্ট, খুবই বাজে মানুষ,
কিন্তু লাস্টে গিয়ে একটা আইডিয়া পাবে যে এটাকে না টিউরো বলা হয়, টিউটার রিলেশনশিপ, টিউটার টিচার টিউটর রিলেশনশিপ, যেটা আমরা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে দেখতে পাচ্ছি এই মোটিভটা। ক্যারেক্টারগুলোর নাম একদম মনে নেই, স্যান্টিয়াগো আর একটা কি ম্যানোলিন মনে আছে বাচ্চাটার নাম। সো স্টুডেন্ট আর টিচার রিলেশনশিপটা কেমন হওয়া উচিত সেটা কিন্তু দেখাচ্ছে, পিগম্যালিয়নে দেখাচ্ছে। বলছে মানে পিগম্যালিয়নে দেখা যাচ্ছে যে a teacher or a student has sort of emotional or romantic মানে টাচ উইথ হার টিচার। ক্যারেক্টারের নামগুলো অফকোর্স ভুলে যাচ্ছি, লিঙ্গুইস্ট, টিচার লিঙ্গুইস্ট। সো তোমার পড়লে হয়তো মনে হবে টিচারটা এতটা অ্যারোগেন্ট কি করে হতে পারে, কিন্তু একদম ফার্স্ট থেকে লাস্ট টিচার কিন্তু নিজের পজিশনটা কিন্তু কায়েম রেখেছে। টিচার কিন্তু স্টুডেন্টের সাথে রোম্যান্টিক অ্যাফেয়ারে কিন্তু ইন্ডালজ হয়নি। এই যে আইডিয়া, দিস সর্ট অফ এটা কিন্তু একটা আইডিয়া পোষণ করছে এই টাইমের। আমরা পড়ছি, আমরা ক্যাথার্টিক হচ্ছে, অনেক কিছু শিখতে পারছি, কিন্তু একটা আইডিয়াও কিন্তু দিয়ে যাচ্ছে, একটা মোরাল লেসনও আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন ফিচার্স অফ মডার্ন এজ ড্রামা। রোম্যান্টিজম, পোয়েটিক ড্রামা সব ইসের মধ্যেই থাকে, এটা তো আছে। এগুলো লিখে নাও। কতগুলো পড়েছো বলো? নোটস, নোটসে সব ডেসক্রিপটিভ ওয়েতে থাকবে সব। ইউ মাস্ট জট ডাউন দিস, এই নামগুলো তো লিখতেই হবে তোমাকে। ডলস হাউস পড়েছো? হুম, ডলস হাউস, আচ্ছা লিখে নাও, লিখে নাও। পড়া হয়নি, পড়া হয়নি, ঠিক আছে। কান্ট স্কিপ, ইউ কান্ট স্কিপ দিস ফোর, কোনোভাবেই স্কিপ করা যাবে না। হেনরিক জোহান ইবসেন ইজ আ নরওয়েজিয়ান প্লেরাইট, নরওয়ের প্লেরাইট ছিলেন। ডলস হাউস ইজ ইজ ম্যাগনাম ওপাস। Oppression against women, male ego, inferiority complex. These are so much evident in this play. Angel in the house concept, মানে জেন্ডার স্টাডিজের একটা পাইভটাল টেক্সট হলো অ্যাডলস হাউস। ডলস হাউসের কিন্তু ইনডেপথ পড়তে হবে, ডলস হাউস, কারণ ডলস হাউস থেকে কিন্তু কোটেশন বেসড কোয়েশ্চেন আসে, জানো তো, একদম বড় প্যাসেজ তুলে দেবে, প্যাসেজ তুলে কোয়েশ্চেন আসছে ডলস হাউস। গোস্টস, আই অলসো হ্যাভ টু গো থ্রু দ্য টেক্সট। অফ কর, অফ করে দেবো, ঠান্ডা লাগছে, মানে বাড়িয়ে দেবো কি? ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক। We'll discuss about the please.
ঠিক আছে, আজকে তো বেশি টাইম নেই, এর জন্য আমার ডলস হাউসটা একটু ইচ্ছে ছিল ডিকনস্ট্রাক্ট করার, বাট উই আর রানিং আউট অফ টাইম। বাড়িতে পড়ো এগুলো, ইন ডেপথ পড়ো কিন্তু। লেডি গ্রেগরি অনেক লিখেছেন, তার মধ্যে থেকে আমি ক্রোনোলজিক্যালি 5টা নিয়ে এসেছি। হ্যাভ ইউ নোটেড ডাউন? হুম। মুভির ডকুমেন্টারি অ্যাডাপ্টেশনও আছে। নাইনটিন হান্ড্রেড নাইন, গ্র্যানিয়া 1912। জর্জ বার্নার্ড শ অনেক লিখেছেন, তার জন্য তার লাইফ স্প্যানটাকে আর্লি মিডল লেটার বলা হয়। আচ্ছা, এটা একটা প্লেন নাম, এটা একটা প্লেন নাম, ঠিক আছে? আর্লি প্লেস শুধু করো, এটা একটা প্লেন নাম, প্লেস আনপ্লেজেন্ট অ্যান্ড প্লেস প্লেজেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি বার্নার্ড শ অ্যান্ড ইপসেন আর কম্পেয়ার্ড উইথ শেক্সপিয়ার, এই দুটো প্লে রাইটকে কিন্তু শেক্সপিয়ারের সাথে কম্পেয়ার করা হয়। আর্লি প্লেসের মধ্যে ম্যাগনাম ওপাস আর্মস অ্যান্ড দি ম্যান, বা সব ডেসক্রিপটিভ নোটে থাকবে, সব কটা ক্যারেক্টার অ্যানালিসিস হয়তো থাকবে। তোমরা পিগম্যালিয়নের ফিল্মটা দেখে নেবে, ওর থেকে ক্লিয়ার কিছু নেই, ক্লিয়ার প্রেজেন্টেশন কিছু হবে না, অসাধারণ, সব ক্লিয়ার হয়ে যাবে পিগম্যালিয়নের ব্যাপারে। ফোনোলজি, লিঙ্গুইস্টিক্স কি হয়, কি প্যাশন হয় লিঙ্গুইস্টিক্সের, কত জোর বুঝতে পারবে পিগম্যালিয়নে। মানে মানুষের কথার টোন শুনে মানুষ কোথায় থাকে, কি বৃত্তান্ত, পুরো ঠিকুজি কুষ্টি কুষ্টি বলে দিচ্ছে প্রফেসর। অনেক রয়েছে। আচ্ছা, তোমাদের এত বড় সেগুলো সব নোটসে থাকবে দেওয়া, তোমরা তোমরা শুধু আমি যেগুলো করেছি সেগুলোই লেখো, সব লেখার দরকার নেই, প্রয়োজন নেই। এই তিনটে লেখো, এই তিনটে লেখো: ম্যান অ্যান্ড সুপারম্যান, মেজর বারবারা, পিগম্যালিয়ন। দ্য ম্যান অ্যান্ড সুপারম্যান 1902, মেজর বারবারা 1905, পিগম্যালিয়ন 1913। ওভাররুলড এর নিচে রয়েছে পিগম্যালিয়ন, যারা অনলাইনে রয়েছে, ওভাররুলড এর নিচে রয়েছে পিগম্যালিয়ন, PYGMALION, পিগম্যালিয়ন 1913, and Pygmalion is VVI. You cannot afford to lose it or skip it.
আসতেই পারে। পিগম্যালিয়ন তো রয়েছে, একদম মেইন সিলেবাসে তো রয়েছে অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। আসতেই পারে, কোটেশন বেসড কোয়েশ্চেন আসতে পারে। তো পিগম্যালিয়নটা পড়ে নিও। পিগম্যালিয়নটা না, তুমি একটু মুভিটা দেখে নেবে আর টেক্সটটা একটু গো থ্রু করবে, তুমি বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে পিগম্যালিয়নের ব্যাপারে। লেটার পিরিয়ডে তুমি সেন্ট জোনটা করতে পারো। আচ্ছা, সব নোটসে দেওয়া থাকবে। লেটার পিরিয়ড ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, এই মিডল পিরিয়ডটাই বেশি ইম্পর্টেন্ট। জেমস ম্যাথিউ বেরি, এগুলো একটু লিখে নাও, কারণ এগুলো হয়তো নোটসে সব দেওয়া থাকবে না। লেসার নোন প্লে রাইটস, পিটার প্যান অর দ্য বয় হু উড নট গ্রো আপ, 1904, দ্য অ্যাডমিরেবল ক্রিস্টন, what every woman knows, the 12-pound Luke, Dear Brutus and Mary Rose. কোয়েশ্চেন এসেছিল ডিয়ার ব্রুটাস থেকে, মানে ম্যাচ দ্য কলম এসেছিল ডিয়ার ব্রুটাস। এগুলোর ইনডেপথ অ্যানালিসিস দরকার নেই, শুধু নাম আর প্লে রাইটের নাম জানলেই হবে। হয়েছে? এই পাঁচটা ক্রোনোলজিক্যালি লেখো, বেশি লিখতে হবে না। দ্য সিলভার বক্স 1906, জাস্টিস 1910, আ বিট ও লাভ 1915, উইন্ডোজ 1922, এক্সাইলড 1929। থিয়েটার কিন্তু আগের থেকে অনেক অনেক বেশি আপগ্রেডেড হয়ে গেছিল এই টাইমে, মানে পিনাকেল অফ, মানে কি বলবো, আপগ্রেডেড ভার্জনে চলে গেছিল থিয়েটার। থিয়েটারে সব রকমের প্রপস অ্যাভেলেবেল ছিল, লাইটিং, কস্টিউমস। হয়েছে? এটা আসছে, সিনোকেজি আসছে, তার জন্য আমি এটা দিয়েছি। তোমরা এটা লিখে নিতে পারো, কারণ এটা রিস্ক নেওয়ার দরকার নেই, সিনোকেজি থেকে আসছে প্রশ্ন। বিশেষ করে এইটা, মানে ভিভিআই, জুনো অ্যান্ড দ্য পেকক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই নিশ্চয়ই স্নিগ্ধা, যেগুলো আমি স্টার মার্ক দিয়েছি সেগুলো পড়তে হবে একটু ডিটেলসে। যেমন সেনো কেজি থেকে জুনো অ্যান্ড দি পেকক পড়তেই হবে ভালোভাবে।
সব কটাই লিখে নাও, এটা সব কটাই লিখে নাও, নাম সব কটাই লিখে নাও সেনোগেজে, কিন্তু পড়তে হবে জুনায়ন দি পেকক। হয়েছে? সত্যি কথা বলতে ভিক্টোরিয়ান পিরিয়ড অ্যান্ড মডার্ন পিরিয়ডটা, মানে এটা বলা উচিত না, তাও ভিক্টোরিয়ান পিরিয়ড অ্যান্ড মডার্ন পিরিয়ডে যেই প্লে রাইটসগুলো লিখছেন, নিশ্চয়ই ম্যাগনা অপাস রয়েছে, পিগম্যালিয়ন রয়েছে, অসাধারণ, ডলস হাউস রয়েছে অসাধারণ, ওয়েটিং ফর গুডও রয়েছে অসাধারণ, ঠিক আছে, অসাধারণ অসাধারণ প্লেস রয়েছে। কিন্তু ভিক্টোরিয়ার আর মডার্ন পিরিয়ডটা আমি বলবো দিস এরাস আর বেসিক্যালি ডেডিকেটেড টু পোয়েমস অ্যান্ড নভেলস। কারণ প্লের ইতিহাস তো অনেক আগের, প্লেটাকে আর্কাইভাল ওয়েতেই সবাই ধরে, অর্থোডক্স ওয়েতেই ধরে। তো নতুন ট্রেন্ড হিসাবে অনেক নতুন নভেলসের শুরু হচ্ছে, র্যাডিক্যাল পোয়েমস লেখা হচ্ছে, অ্যাবসার্ড থিয়েটারের মধ্যে অনেক চেঞ্জ হচ্ছে, থিয়েটার অফ দি অ্যাবসার্ড আসছে, ঠিক আছে। তার জন্য আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে বলা হয় দ্য এজ অফ নয়েজেস অ্যান্ড নভেলস, এজ অফ নয়েজ অ্যান্ড নভেলস, যেখানে আমরা ডিকেন্স লিখছে হার্ড টাইমস, তাই তো? না, ডিকেন্স, হার্ডির হার্ড টাইমস না, ডিকেন্স, এই হার্ডি ডিকেন্স এই দুটোরই আমার মনে হয়, ঠিক আছে। জুড অফ ডি, জুড অফ দি অবস্কিউর অ্যান্ড টেস অফ ডিয়ারভিলস। তাহলে ওই পিরিয়ডটা মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে নভেলস আর নয়েজেসের মধ্যে থেকেই যাচ্ছে। আর মডার্ন পিরিয়ডটা আমরা নিশ্চয়ই অনেক প্লেস হচ্ছে, কিন্তু মডার্ন পিরিয়ডটাও কিন্তু নভেলস আর মানে মেন এক্সপোজার পাচ্ছে নভেলস আর পোয়েমস, আই উড সে দিস। কারণ টিএস এলিয়টকে আমরা কি হিসাবে চিনি? পোয়েট। সে কিন্তু ভার্স ড্রামাও লিখেছেন অনেক, তিনি কিন্তু ভার্স ড্রামাও লিখেছেন, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, অ্যাশ ওয়েন্সডে। আচ্ছা, অ্যাশ ওয়েন্সডে মনে হয় ওটা ওটা একদম ভার্সের মধ্যেই চলে গেছে, না ঠিক আছে, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল ভার্স ড্রামা। আচ্ছা, এগুলো কিন্তু পড়তেই হবে, মানে এটা কিছু করার নেই। আচ্ছা, হি এনজয়েড ডুয়াল সিটিজেনশিপ, ইউএসএ ইউকে দুটোর সিটিজেনশিপ এনজয় করেছিলেন। ফেবার অ্যান্ড ফেবারের এডিটর ছিলেন, ফেবার পাবলিকেশনস এর এডিটর ছিলেন। উইলিয়াম গোল্ডিং এর লর্ড অফ দি ফ্লাইজ যে করেছে, পাবলিশ করেছিল, যেই পাবলিশিং হাউস এখনো খুব মানে জনপ্রিয়, ফেবার। He was a greatly knowledgeable person, immensely knowledgeable. Okay, he went to France, he uh, learned French literature, he showed
his great inclination towards Indian aesthetics, Indian literature, Mahabharata, Bhagavad Gita. বলো। হ্যাঁ, তো আমরা কিন্তু মানে ইন্ডিয়ান অ্যাস্থেটিক্সের রেফারেন্স টি.এস. এলিয়টের পোয়েমে কিন্তু দেখা যায় অনেক। যেমন ওয়েস্টল্যান্ডের লাস্ট লাইন, দত্তা দৈদ্বামা দিব্যতা কিছু একটা ছিল, শান্তি শান্তি শান্তি। সো ইট ইজ ফ্রম উপনিষদ, তাই তো? এর মধ্যে কিন্তু এই সব মানে মিস করলে চলবেই না, ঠিক আছে? সবই স্টার মার্ক দেওয়া উচিত আমার। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, দ্য ফ্যামিলি রিইউনিয়ন, দ্য ককটেল পার্টি, দ্য কনফিডেন্সিয়াল ক্লার্ক পড়তেই হবে। ইনি ফার্স্ট মানে চসার যেখানে বলেছিলেন এপ্রিল ইজ দ্য সুইটেস্ট টাইম, এপ্রিল ইজ দ্য সুইটেস্ট মান্থ, সুইটেস্ট টাইম বলেছে চসার প্রলগ টু দ্য ক্যান্টারবেরি টেলসে। আর এখানে বলছেন এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। কোড লাগবে না, দেখো স্যামুয়েল বেকেট, ওয়ান অফ মাই ফেভারিট। How many of you have gone through this, Waiting for Godot? What's the original title of this? French one. In Attendant Godot. He himself translated this into English. ফ্রেঞ্চে লিখেছিলেন, অরিজিনাল ফ্রেঞ্চে লিখেছিলেন অ্যান অ্যাটেন্ডেন্ট গডো। ফ্রেঞ্চ আর ইংলিশের টাইটেলের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, বলছি ডিফারেন্সটা। স্যামুয়েল বেকেট ক্যাটাস্ট্রফির পর কি লেখা আছে দেখতে পারছি না। ক্যাটাস্ট্রফির পর লেখা রয়েছে হোয়াট ওয়্যার, হোয়াট হোয়াট ওয়্যার 1983 হোয়াট ওয়্যার। He talks about nihilism. He talks about absurdity of a human existence. He falls under the category of theater of the absurds, or the main proponents of the theater of the absurds. Theater of the absurds এর মধ্যে আমরা কিন্তু 4-5টা নাম পাবো। আর্থার অ্যাডামফ পাবো, স্যামুয়েল বেকেট পাবো, আর্থার অ্যাডামভ, স্যামুয়েল বেকেট, ইউজি আইনেস্কো, জ গ্যানেট।
হ্যারোল্ড পিন্টারও অ্যাড করতে পারো, হ্যারোল্ড পিন্টার। তাহলে থিয়েটার অফ দি অ্যাবসার্ডের মধ্যে এগুলো পড়ছে: হ্যারল্ড পিন্টার, আর্থার অ্যাডামফ, স্যামুয়েল বেকেট, ইউজি আর্নেস্কো, জ গ্যানেট। অ্যাডামভ, ADAMOV, আর্থার অ্যাডামভ, স্যামুয়েল বেকেট, ইউজি আর্নেস্কো, জ গ্যানেট, হ্যারল্ড পিন্টার। এটা কিন্তু আসেই, মাঝে মধ্যেই আসে থিয়েটার অফ দি অ্যাবসার্ডে, কারা কারা পড়ছে। বাট দ্য টার্ম ওয়াজ কয়েন্ড বাই, থিয়েটার অফ দি অ্যাবসার্ড টার্মটাকে দিয়েছেন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনলাইনে যারা রয়েছে বলো, হু কয়েন্ড দ্য টার্ম থিয়েটার অফ দি অ্যাবসার্ড? এর মধ্যে কেউ দেননি থিয়েটার অফ দি অ্যাবসার্ড। স্নিগ্ধা, হু কয়েন্ড দ্য টার্ম থিয়েটার অফ দি অ্যাবসার্ড, and in which work? The term the theater of the absurd was coined by Martin Esslin. Martin Esslin, ESSLIN। ওয়ার্কটা কি? ওয়ার্কটার নামই হলো দ্য থিয়েটার অফ দি অ্যাবসার্ড। ঠিক আছে? They talks about the or they brings forth the catastrophic or কি বলবো, মানে দুটো হোলোকস্টের পরে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষের জীবনের যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, মানে মানে পরের দিন কি আমি বেঁচে থাকবো না মরে যাব, সেটা শিওরিটি নেই, সেই জিনিসটাকেই, সেই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটাকে তার প্রত্যেকটা প্লের মধ্যে ধরে মানে ধরা পড়েছে। ওয়েটিং ফর গোডোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টু ট্রাম্পস, দে আর নট অ্যাওয়্যার অফ দ্য ল্যান্ড, রাইট? এস্ট্রাগন অ্যান্ড ভ্লাদিমির বোথ আর আনঅ্যাওয়্যার অফ দ্য ল্যান্ড, টাইম, প্লেস, মানে কোনো কিছু তারা অ্যাওয়্যার নেই। ফর হুম দে আর ওয়েটিং, দে আর নট শিওর, দে আর নট সার্টেন, তারা ওয়েট করছে। আমি দেখিনি, এটা কি বলো? হ্যাঁ, টু ট্রাম্পস ওয়েটিং, আরেকবার বলো। মাড টাইম, আমাকে একটু দেখতে হবে, দেখতে হবে, ওয়ান্ডারফুল, ঠিক আছে। সেম টাইমেই তো ফ্রস্টারই, ঠিক আছে, আমাকে একটু দেখতে হবে। নিশ্চয়ই ওয়েটিং ফর গোডোটা একটু পরে লেখা হয়েছে, ফ্রস্টের একটু আগে হয়তো, ঠিক আছে, একটু দেখে নিতে হবে আমাকে। সো আমরা দেখতে পাচ্ছি দুটো ট্রাম্প, ভ্লাদিমির এন্ড স্ট্রাগন, তারা রয়েছে, দে আর নট অ্যাওয়্যার অফ এনিথিং, বাট দে আর ওয়েটিং ফর আ, মানে কি বলবো, ভেরি ডিক্রিপ্টিক একটা মানে পার্সোনা হু দে টার্মড অ্যাজ গোডো। তারা কি করছে? তারা ননসেন্সিক্যাল স্টাফস করছে, দে আর ডুইং আটারলি ননসেন্সিক্যাল স্টাফস। হ্যাঁ, টকিং টু ইচ আদার, মানে কোনো লজিক্যাল কোনো জিনিসপত্র আলোচনা করছে না। তারা বলছে যে যীশু খ্রিস্টের সাথে দুজন চোরকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল, একজন বেঁচে গেছে, চলো আমরা মরে যাই, ওখানে গিয়ে ঝুলে থাকি, গলায় দড়ি দিই। বলছে না, গলায় দড়ি দিয়ে কি করবি, সব ওয়েট কর, ঠিক আছে, এনে গাজর খা। না, গাজর খাবো না। তারপরে লাকি পোজো ঢুকছে, লাকি সে সুটকেস ফুটকেস নিয়ে এরকম ভাবে ব্রুড হয়ে রয়েছে, ব্রুডিং ওয়েতে ঢুকছে, আর পোজো মাস্টার ফিগার, সে বলছে এই তো গোটো চলে এসেছে। না না, আমি গোটো না। তারপরে আবার যাচ্ছে তারা, সেকেন্ড অ্যাক্ট শুরু হচ্ছে, আবার লাকি পোজো আসছে, বাট নাও লাকি পোজো ইজ মাস্টার অ্যান্ড লাকি ইজ ব্লাইন্ড। তাই তো, আগে যে মাস্টার ছিল সে ব্লাইন্ড হয়ে গেছে, আর ও মাস্টার হয়ে গেছে।
তো তারা ওয়েট করছে, তার একটা বাচ্চা ছেলে তাদের কাছে আসছে, তাদের কাছে এসে বলছে যে গোডো আজকে আসবে না, গোডো কালকে আসবে, কাম টুমরো। তারপরে কাল হচ্ছে, আবার বাচ্চাটা আসছে, বলছে আজকে গোডো আসবে না। আচ্ছা, গোডো কি আমাকে চেনে? ডাজ গোডো নো মি? এদের মধ্যে একজন জিজ্ঞাসা করছে, ভ্লাদিমির আর ইনস্টাগ্রামের মধ্যে, ডাজ গোডো নো মি? আচ্ছা, গোডোকে দেখতে কেমন? তখন একটা একটা দিচ্ছে যে ডাজ হি হ্যাভ হোয়াইট বিয়ার্ড? হোয়াইট বিয়ার্ড রয়েছে? ডাজ হি রিজেম্বল জিসাস ক্রাইস্ট? ওরকম কি একটা ব্যাপার রয়েছে, শেফার্ডের মতন, শেফার্ড। তখন বলছে না ঠিক আছে, আমি কালকে আসবো, কালকে আসবে গোডো বলেছে। তখন এরা চলে যেতে চাইছে, বলছে না, চলে গিয়ে কি করবে, চলো লেটস ওয়েট ফর গোডো। এইরকম ভাবেই আমাদের আরো ইন বিটুইন অনেক কিছু হচ্ছে, ইনভেন্ডুস, বাট দিজ আর আটারলি ননসেন্সিক্যাল। ফোর ফোর ডেড বডিজ অন দ্য স্টেজ। কার ডেড বডিজ বলো তো? ডেড বডিজ আমি তো জানি না। লাস্টে তো ডেড বডিজ দিয়ে শেষ হচ্ছে না, মানে ওয়েটিং দিয়েই শেষ হচ্ছে তো, তাই তো? আমি যতদূর জানি ওয়েটিং দিয়েই শেষ হচ্ছে, কারো মৃত্যু হচ্ছে না, ঠিক আছে? তারা ওয়েট করেই যাচ্ছে, অ্যান্ড দ্য ওয়েটিং ইজ এ সাইক্লিক্যাল প্রসেস। এই ওয়েটিংটা আমাদের হিউম্যান এক্সিস্টেন্সটাকেও কিন্তু মিমিক করছে। আমরা ভাবছি যে, মানে ইটস, মানে স্টার্ক রিয়ালিটি না, আমরা ভাবছি তোমাদের কাছে কি, আমাকে জিআরএফ পেতে হবে, ঠিক আছে? জিআরএফ ফর দ্য টাইম বিং তোমার অবজেক্টিভ, জিআরএফটা পেলেই তোমার মোক্ষ লাভ হয়ে যাবে, ইউ উইল হ্যাভ মোক্ষ। হ্যাঁ নিশ্চয়ই, জিআরএফ পেলে অনেক অপরচুনিটিস আনলক হবে, কিন্তু তোমার দেখবে জিআরএফটা অ্যাটেন্ড হয়ে যাবে, জিআরএফটা অ্যাটেন্ড হয়ে তুমি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে ঢুকবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢুকবে বা পিএইচডি করবে, হোয়াট এভার। ঢুকে গিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন হয়ে যাবে, তোমার কাছে অনেক বার্ডেন আসবে, অনেক কাজ। কাজের পর তুমি ভাববে যে ইস, এত কাজ, তার থেকে মনে হয় যে আমি বিজনেস করলেই ভালো হতো, তার থেকে এত মেন্টাল প্রেশার, আমার হয়তো বিজনেস করলেই ভালো হতো। মানে কোনো কিছুতেই আলটিমেটাম আসবে না, কোনো কিছুতেই, মানে সব কিছু, মানে আমাদের এই সিকটা, এটা জার্নিটা চলতেই থাকবে ইটার্নালি, কোনো কিছুতেই আমাদের আত্মতৃপ্তি হবে না, ঠিক আছে? এই নিহিলিস্টিক অ্যাপ্রোচটাই কিন্তু আমাদের তুলে ধরেছে ওয়েটিং ফর গোডোতে। আর ওয়েটিং ফর গোডো, এই যে গোডো, ওয়েটিং ফর গোডো, এই গোডোর আইডেন্টিটিটা কি, এটা নিয়ে আমি একটা পেপার লিখেছি, ঠিক আছে? এটা আমি ভালো একটা পাবলিকেশন পাই, একটা অ্যাপ্রোচ পাই, সেটা আমি মানে পাবলিশ করার ইচ্ছা আছে, প্যালগ্রেভ বা রুটলেজ আমি যদি পাই করব। সো গোডোর এক্সিস্টেন্স, মানে গোডোটা কে, হু ইজ দ্যাট পারসন or who is that entity? Samuel Beckett was once asked in an interview, BBC interviewতে, আচ্ছা, can you decrypt the model, or who is Godot? If I knew the identity about Godot, I would have said so in the play itself. আমি প্লেতেই বলে দিতাম, I am not aware of the figure too. আমি নিজেও জানি না গোডোকে। সো আর এন অ্যাটেন্ডেন্ট গোডোর সাথে ওয়েটিং ফর গোডোর আমি একটা মানে ডিসিমিলারিটি কিভাবে বললাম, এন অ্যাটেন্ডেন্ট গোডো, এটা ফ্রেঞ্চে যদি হয়, while waiting for Godot, while waiting for Godot, okay, while waiting for Godot, তাই এইটার সাথে ওয়েটিং ফর গোডোর কি কি ডিসিমিলারিটিস রয়েছে, এইখানে মেইন সাবজেক্টটার মেইন মানে ইন্টারেস্টটা চলে যাচ্ছে গোডোর ওপর, মেইন ফোকাসটা চলে যাচ্ছে, সেন্টার অফ ফোকাসটা চলে যাচ্ছে গোডোর ওপর, হু ইজ দ্যাট পারসন। কিন্তু এর সেন্টার অফ অ্যাট্রাকশনটা হচ্ছে ওয়েটিং, ওয়াইল ওয়েটিং ফর গোডো। এখানে গোডোটা অতটা ইম্পর্টেন্ট না, ওয়েট করাটা ইম্পর্টেন্ট। এই যে জার্নিটা আমরা যে এই যে খাটছি, এই খাটাটা বেশি ইম্পর্টেন্ট, আলটিমেটামটা না। The journey is much beautiful, more beautiful than the destination itself. উনি করেছেন, স্যামুয়েল বেকেট। সেটা তো আমার জানা নেই, সেটা আমার জানা নেই, কিন্তু না, পার্থক্য তো থাকার অ্যাজ কথা নয়, ফ্রেঞ্চের থেকে তো পার্থক্য থাকার কথা নয়, ঠিক আছে? কিন্তু এইখানে তুমি দেখতে পাচ্ছ ওয়াইল ওয়েটিং ফর গোডো,
সেখানে ওয়েটিং এর টাইমটা কি কি করেছো সেটা বেশি ইম্পর্টেন্ট। সেই নিহিলিস্টিক অ্যাপ্রোচ, সেই ননসেন্সিক্যাল ইনুয়েন্ডুজ আর মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ফিগার। কিন্তু ওয়েটিং ফর গোডো এখানে যেন মনে হচ্ছে গোডোটার কে, ওয়েটিং ফর গোডো, ওয়েটিং ফর মাহাত্মা। সো দিস ইজ হাউ আওয়ার এন্ডস। আচ্ছা, এটা এটা লাস্ট একটু লিখে নাও, ইউজিএন স্কোর। পড়েছো? নিশ্চয়ই পড়েছো। ডাইনোসরের স্মরণী পড়ে নিও। হুম। গুরুর মুভিটা দেখে নিও। তোমাদের কিন্তু অ্যাম্বিগুয়াস অনেক কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে? অ্যাম্বিগুয়াস যে টেক্সটগুলো রয়েছে সেগুলো একটু পড়বে। হু রোট লিয়ার? হু রোট লিয়ার? হ্যাঁ, হু রোট? জন কিটসও দেওয়া থাকবে, এখানে উইলিয়াম শেক্সপিয়ারও দেওয়া থাকবে। তোমাকে লিখতে হবে এডওয়ার্ড বন্ড, জন ক্লিয়ার। হু রোট দ্য পোয়েম অটম? ওট টু অটম তো পড়েছি আমি এতে ব্যাচেলার্সে, তো ওট টু অটম। হুম। হুম। জন ক্লিয়ার হবে কিন্তু, জন কিটস না। এডওয়ার্ড বন্ড। আচ্ছা, নেক্সট ক্লাসে আই শ্যাল বি ডিসকাসিং অ্যাবাউট যেটা আমরা ছেড়ে আসলাম, অগাস্টান অ্যান্ড এজ অফ সেন্সিবিলিটি। সেন্সিবিলিটি, এজ অফ সেন্সিবিলিটি ড্রামাস, এটা ডিসকাস করব। আর আমাদের কন্টেম্পোরারি ড্রামার কিছু পোর্শন আমরা ডিসকাস করব। কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি ড্রামা, বা তার সাথে যদি আমি পারি ওয়ার্ল্ড ড্রামা, দুটো জিনিস ডিসকাস করব।
অ্যাডাল্ট পেইন্টার কন্টেম্পোরারির মধ্যে পড়ছে, ঠিক আছে, একটু পরে তাদের কন্টেম্পোরারির মধ্যে আরো অনেকেই পড়বে, ঠিক আছে। আই শ্যাল বি ডিসকাসিং অ্যাবাউট আমাদের, না আমাদের সমস্যা তো মানে পোস্ট হিউম্যান এরা হয়ে যাচ্ছে। কন্টেম্পোরারি মানে তুমি ওই ধরো না, ওই 1990 থেকে 80s 90s 2000 ওই পিরিয়ডটাকে ধরতে পারো, ঠিক আছে। আর এখন তো প্লেজ বলতে গেলে প্লেজ না, এখন সবই অ্যাডাপ্টেশন, সবই মানে সিরিজ হয়ে গেছে। এখন সিরিজ থেকে কোয়েশ্চেন আসা শুরু করবে, মুভিজ থেকে দেখছো কত কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, এবার সিরিজ থেকে কোয়েশ্চেন আসবে। আমাদের লিটারেচারের যে জনরাটা সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমরা আগে, এখন নতুন জনরা শুরু হয়েছে আমাদের মুভিজ অ্যান্ড সিরিজ, এই জনরার মধ্যে থেকে আমাদের পোর্ট্রায়াল হবে। আচ্ছা, আমাদের অনেক কিছুই তো মানে ক্লাসিক্যাল টেক্সটগুলো তো এখন আসছে না। ট্রয়ের একটা সিরিজ রয়েছে, তাই তো? হ্যাঁ, নেটফ্লিক্সে রয়েছে একটা। নেট, আচ্ছা। তারপরে ফল অফ দি হাউস অফ আশার রয়েছে, ইসের, বলো নামটা, এডগার অ্যালান পোর। অনেক কিছুই রয়েছে, অনেক কিছুই রয়েছে। হুম। প্রাইড এন্ড প্রেজুডিসের কি আছে? হ্যাঁ, নতুন সিরিজ। এই সিনেমা তো আছে, সিনেমা দেখেছি, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ, কিন্তু সিরিজ নেই না, সিরিজ। ঠিক আছে, আমরা তাহলে কন্টেম্পোরারি ড্রামা আর ওয়ার্ল্ড ড্রামার ব্যাপারে ডিসকাস করবো। আর ইন্ডিয়ান ড্রামাও রয়েছে, ওটা ইন্ডিয়ান পার্টের সাথে যখন ইন্ডিয়ান পড়াবো তখন আমরা করবো, ইন্ডিয়ান ড্রামাটাকে এর মধ্যে ইনক্লুড করবো না, ঠিক আছে। ওকে স্যার।